বড় কোনো সংশোধনী ছাড়াই আজ সংসদে উঠছে অর্থ বিল। রোববার পাশ হবে 2024-25 অর্থ বছরের বাজেট। এই বাজেট পাশের মধ্য দিয়ে শুরু হবে নতুন সরকারের নতুন অর্থ বছর। সোমবার নতুন অর্থ বছরের প্রথম দিন তা কার্যকর হবে। গত 6 জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব করেন। সেখান থেকে দুইটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনীর সম্ভাবনা নেই বলে জানা গেছে। এতে আয়কর ও কাস্টমস সংক্রান্ত সামান্য কিছু পরিবর্তন আসছে। বিশেষ করে দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বহালই থাকছে। সংকটে বাংলাদেশের আকাশপথের কার্গো বাজার। বিদেশে পণ্য পাঠাতে ঢাকার বিমানবন্দর ব্যবহার না করে ভারতের বিমানবন্দর ব্যবহার বাড়ছে। অর্থসাশ্রয় সহ বিভিন্ন কারণে বাংলাদেশি পণ্য ভারত দিয়ে রপ্তানি হচ্ছে। শুধু গত মার্চ পর্যন্ত বাংলাদেশের 8,000 টন পণ্য ভারতের বিমানবন্দর হয়ে তৃতীয় কোনো দেশে পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চললে কার্গো বাজার দিল্লির হাতে চলে যেতে পারে। গেল বছরের শেষ 9 মাসে বাংলাদেশ থেকে রপ্তানিকারকরা সড়ক পথে ভারতের দিল্লি বিমানবন্দর হয়ে 5,000 টন পণ্য নানান দেশে রপ্তানি করেছেন। এ বছরের শুরুতে প্রথম 3 মাসেই হঠাৎ তা বেড়ে দাঁড়ায় 8,000 টনে। চলতি জুনে সেই পণ্য পাঠানোর পরিমাণ 12,000 টনের বেশি হতে পারে। সড়ক পথে ঢাকা থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব প্রায় 2,000 কিলোমিটার। সেখান থেকে পাঠানো হয় তৃতীয় কোনো দেশে। নিজ দেশের পণ্য 2,000 কিলোমিটার দূরে নিয়ে ভারত থেকে কেন রপ্তানি করা হচ্ছে, এ প্রশ্ন অনেকের। ভাড়াটা কোনো কোনো ক্ষেত্রে ডাবলেরও বেশি হয়ে যায়। টোটাল হ্যান্ডলিং চার্জ যেটা, সেটা আমাদের পারিপার্শ্বিক যতগুলো এয়ারপোর্ট আছে অনেক বেশি। অভিযোগ আছে শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি, অযত্নে ফেলে রাখা হয় আমদানি রপ্তানির পণ্য। এ অবস্থায় কার্গোর ব্যবসায় কিছুটা হুমকিতে পড়েছে বাংলাদেশ। আমাদের দেশ থেকে কার্গো না পাঠিয়ে কার্গোগুলো পার্শ্ববর্তী দেশগুলো থেকে যাচ্ছে। হ্যাঁ, ঢাকা থেকে এটা দিল্লি বা বম্বে যাচ্ছে, সেখান থেকে আবার ট্রান্সশিপ হয়ে এই কার্গোগুলো পৃথিবীর অন্য দেশে যাচ্ছে। তো এই কার্গোগুলো আমাদের দেশ থেকে যে অন্য দেশে যাচ্ছে, এটা আমি মনে করি একটা উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, সমাধান করা হয়েছে কার্গো খাতের অনেক সমস্যার, আর সব ধরনের ফি আন্তর্জাতিক নিয়মের বাইরে নয় বলে দাবি বেবিচকের। আমার তো ফ্যাসিলিটিস আছে, আমি রেডি। আমি শুধু ঢাকায় না, আমরা কিন্তু ওই কোভিডের লেসন পেয়ে আমরা কিন্তু সিলেটও রেডি করেছি, যাতে দরকার হলে ন্যাশনাল রিকোয়ারমেন্ট ওখান থেকে পাঠাবো। তাই যদি হয়, তারপরেও শাহজালাল বিমানবন্দর বিমুখ কেন রপ্তানিকারকরা? কিছু একটা মেকানিজম করা উচিত যার ভেতরে তারা এই কার্গোটা বাংলাদেশ থেকে নিতে বাধ্য হয়। আমি যখন ফেল করব যে সিভিল এভিয়েশনের আর ক্যাপাসিটি নেই, বিয়ন্ড দিস ক্যাপাসিটি আমাদেরকে আর্জেন্ট পাঠাতে হবে, পাঠান, অসুবিধা নেই। থার্ড টার্মিনাল চালু হলে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে কার্গো হ্যান্ডলিং সুবিধা অনেক বাড়বে বলে আশা করছে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। তখন ভারত নির্ভরতা কমবে বলে দাবি সংশ্লিষ্টদের। যারা পাঠাচ্ছেন তাদের এখান থেকে পাঠানো উচিত। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুয়েল ট্যাঙ্কের দুটি স্ক্রু ছাড়াই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বিমানের মাস্কটগামী একটি উড়োজাহাজ। ঘটনা ধরা পড়ে ওমানের এয়ারপোর্টে। এতে ফিরতি ফ্লাইট 18 ঘন্টা দেরি করে। চরম ভোগান্তি পোহান যাত্রীরা। ঘটনাটি ঘটে বুধবার রাতে। সেদিন রাত 9:50 ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 737 উড়োজাহাজ। প্রায় 4 ঘন্টা পর সেটি মাস্কটে পৌঁছায়। যাত্রী নামানোর পর সরঞ্জাম পরীক্ষায় ধরা পড়ে ফুয়েল ট্যাঙ্কে স্ক্রু না থাকার বিষয়টি। সঙ্গে সঙ্গে উড়োজাহাজটির উড্ডয়ন স্থগিত করে এয়ারপোর্টের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং বিভাগ। এতে ভোগান্তিতে পড়েন ঢাকায় ফেরার অপেক্ষায় থাকা 146 যাত্রী। যাত্রা বিলম্ব হওয়ায় প্রায় 18 ঘন্টা তাদের হোটেলে রাখা হয়। এরপর ঢাকা থেকে অন্য একটি উড়োজাহাজে স্ক্রু পাঠানো হয় ওমানে। সেগুলো সংযোজনের পর সমস্যার সমাধান হয়। দুর্নীতির অভিযোগ ওঠায় দেশ ত্যাগ করতে পারেন এনবিআর সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল, এমন শঙ্কা দুদকের। তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে আদালতে শিগগিরই আবেদন করবে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ডের সচিবের বিরুদ্ধে প্রায় 1,000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। বদলি বাণিজ্য, করদাতাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আত্মসাৎসহ নানা ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কাজী মাহমুদ ফয়সালের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
সম্প্রতি এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ঘটনার পর আবু মাহমুদ ফয়সালের বিষয়টি আবারও গুরুত্ব পায়। বৃহস্পতিবার দুদকের আবেদনে ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। একটা বিশাল একটা শক্তি বা ক্ষমতার অধিকারী তারা ছিলেন, সেই কারণে এবং সেটার মাধ্যমে যেটা করেছেন এই ক্ষমতা ব্যবহার নিজে অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে অর্থ সম্পদের মালিক হয়েছেন। এই প্রক্রিয়াতে তিনি এককভাবে একটি ঘটনা কিন্তু করেন নাই। অন্য দুর্নীতিবাজদের মতো ফয়সালের পালিয়ে যাওয়া ঠেকাতে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার কথা চিন্তা করছে দুদক। অনুসন্ধানের আগেই যদি সাসপেক্টেড হয়, রিজনেবল হয়, তাকে গ্রেফতারের জন্য বিধি বা আইন সংশোধন করতে হবে। কারণ অনুসন্ধানের আগে কাউকে গ্রেফতার করার অভিযোগ আপনার গ্রেফতার করার আইন নাই। দুর্নীতির টাকা গোপন করতে নামে বেনামে খোলা ফয়সালের ৭০০ ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। স্থাবর সম্পদ জব্দ করার প্রক্রিয়া চালাচ্ছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয়পুরহাটে জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম আদালতের বিচার কাজ। মামলার বাদী, বিবাদী ও সাক্ষী একই এলাকার বাসিন্দা হয় দ্রুত নিষ্পত্তি ঘটে অনেক জটিল মামলার। এসব ক্ষেত্রে প্রায় শান্তিপূর্ণ সমাধান হয়ে সামাজিক সম্পর্কও হচ্ছে মজবুত। জয়পুরহাট জেলার ইউনিয়ন ও পৌরসভা মিলে ৩৭টি গ্রাম আদালত জমি জমা সংক্রান্ত বিরোধ, পারিবারিক কলহ, ঋণ দেনা সহ নানা অভিযোগ নিয়ে বিচার পরিচালিত হয় গ্রাম আদালতে। মামলার বাদী, বিবাদী, সাক্ষী ছাড়াও জনপ্রতিনিধিরা প্রায় বিনা খরচে বিচার করে থাকেন বলে নিষ্পত্তি হয় কম সময়ের মধ্যে। এতে ন্যায় পেয়ে সন্তুষ্ট বিচার প্রার্থীরা। ২ মাসের ভিতর আমার বিচারটা সুষ্ঠু আদালতে এখানে করে দিল। আদালতে গেলে হয়তো আরও একটু বেশি সময় লাগতো। জমি জমা সংক্রান্ত বিষয়ে অনেক দিন ধরে দুজনের মধ্যে অনেক কেওয়াস চলতেছিল, বছরের পর বছর ধরে, কিন্তু আজকে আমরা গ্রাম্য আদালতে এসে একটা সুন্দর সুষ্ঠু বিচার পেলাম। প্রতি মাসে ৫০ থেকে ৭৫% মামলা নিষ্পত্তি হয়। বাকি মামলাগুলো জটিল হওয়ায় উভয় পক্ষকে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন চেয়ারম্যানরা। গ্রাম আদালতের যারা বিচারক তারা আসলে কখনোই কোনো প্রশিক্ষণ পায় না। আমাদের এই টেবিলে বসে যতটুকু গ্রাম আদালত যে আইন আছে, এই আইনটি আসলে পড়ার মাধ্যমে আমাদের শুধু সেই বিচার কার্যগুলো পরিচালনা করতে হয়। গ্রাম আদালতকে আরো শক্তিশালী ও কার্যকর করতে সরকারি পদক্ষেপের কথা জানালেন এই কর্মকর্তা। চেয়ারম্যান বা যারা সদস্য রয়েছেন সম্মানিত, তারা যেভাবে করেন সেটা আসলে বাস্তবায়ন করার জন্য কিছু প্রশাসনিক ট্রেনিং দরকার হয়। ট্রেনিং গুলো এখনো সম্পূর্ণ হয়নি আমাদের জয়পুরহাটে। ট্রেনিং গুলো যদি সঠিকভাবে আরো হয় তাহলে মনে হয় এটা আরো কার্যকরী হয় বলে আমি মনে করি। প্রতি মাসে ৭ থেকে ৮টি মামলা করা হয়। মামলার প্রায় সবগুলো শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করে গ্রাম আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে শেরপুর ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে শেরপুরের সহকর্মী মিরাজ উদ্দিনের কাছে যাচ্ছি। মিরাজ, জয়পুরহাটে তো গ্রাম আদালত বেশ জনপ্রিয় হয়েছে, তো শেরপুরে কি অবস্থা দেখছেন, কতটা শক্তিশালী এর কার্যক্রম? হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর সদর উপজেলার সবচেয়ে বড় একটি ইউনিয়ন, পাকুড়িয়া ইউনিয়ন। এবং এই ইউনিয়ন পরিষদটা আমি আপনাকে আগে জানিয়ে রাখি যে এই ইউনিয়নে একসময় দেখা যেত যে অপরাধের সংখ্যাটা অনেকটা বেশি ছিল, কিন্তু এই গ্রাম আদালত চালুর পর থেকে প্রতি সপ্তাহে একদিন করে গ্রাম আদালত চালু করা হয় এবং গ্রাম আদালত সম্পন্ন করা হয়। এবং আমরা এই ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ হায়দার আলী সাহেবের সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে প্রতি সপ্তাহে অন্তত পক্ষে তিনি ৪ থেকে ৫টি ঘটনা তিনি মীমাংসা করেন এবং এতে করে মানুষের দেখো প্রতি মাসে অন্তত পক্ষে ১০ থেকে ১৫টি গ্রাম আদালতের মাধ্যমে বিভিন্ন ঘটনা তিনি মীমাংসা করেন। এভাবে জেলার ৫২টি ইউনিয়নে প্রায় প্রত্যেকটা ইউনিয়নে চেয়ারম্যান সাহেবরা এবং গ্রাম আদালতের মাধ্যমে এই যে ঘটনাগুলি এগুলো তারা মীমাংসা করে থাকেন। এতে করে শেরপুর জেলায় কিন্তু মামলা মোকদ্দমার সংখ্যা আগের চেয়ে অনেকটাই কমে এসেছে। এবং আমরা এই যে প্রত্যেকটা ইউনিয়নের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে আগে গ্রামাঞ্চলে যে ছোট ছোট ঘটনাগুলি ঘটতো এবং এই ঘটনাগুলি থেকে কিন্তু আসলে বড় ঘটনা রূপ নিত, কিন্তু বর্তমানে গ্রাম আদালত চালুর পর থেকে কিন্তু শেরপুর জেলায় এই ঘটনাগুলি অনেক হ্রাস পেয়েছে এবং এতে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে অনেক মানুষ, অসহায় মানুষ আছে যারা আদালতের দ্বারে ঘুরতে ঘুরতে তারা কিন্তু অনেক সময় টাকা পয়সা খরচ করতে করতে তাদের সবকিছু নিঃস্ব হয়ে যেত, কিন্তু বর্তমানে এই গ্রাম আদালত চালুর পর থেকে কিন্তু আসলে এই যে এই শেরপুর জেলায় সাধারণ মানুষ কিন্তু আপনার এই বিষয়টা কিন্তু আসলে তারা ব্যাপকভাবে সহযোগিতা পাচ্ছে এবং এই থেকে উত্তীর্ণ হতে পেরেছে।
আমরা এখানকার জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন গ্রাম আদালতের যে আগের চেয়ে যে ৭৫,০০০ টাকা ছিল তাদের জরিমানা করার ক্ষমতা, এবং এখন থেকে ৩ লক্ষ টাকা করার পর থেকে কিন্তু তাদের এই ক্ষমতা বৃদ্ধি পাওয়ার পর থেকে তারা কিন্তু আসলে এই বিষয়গুলিকে মীমাংসা করার অনেকটা সহজ সুযোগ পেয়েছেন, এবং এতে জনগণ কিন্তু উপকৃত হচ্ছেন। মিরাজ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার নোয়াখালী থেকে জানাবেন সহকর্মী আবু নাসের। নাসের, নোয়াখালীতে কতটা উপকৃত হচ্ছেন গ্রাম আদালতের মাধ্যমে মানুষজন, আর জনপ্রিয়তার কারণ কি? বরাবরের মতো নোয়াখালীতেও গ্রাম আদালত বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর একটি মাত্র কারণ, সাধারণ মানুষের সাথে কথা বলে এবং এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। যেমনটি আমি যদি একটু দেখাই, এখন এখানে গ্রাম আদালত নোয়াখালী ৬ নং নোয়াখালী ইউনিয়নের গ্রাম আদালত, এবং এই আদালতের পরিবেশটা যদি একটুখানি দেখানো যায় তাহলেই আঁচ করা যাবে যে আসলে কেন মানুষ এখানে আসে। একটু পরিপাটি একেবারে বসেন এবং এখানে যেন তারা সুন্দরভাবে বসতে পারে, পরিপাটি ফ্যানের ব্যবস্থা রয়েছে, এবং সব মিলিয়ে এই আদালতে মানুষ আসার অন্যতম কারণ হচ্ছে শহরে যেতে মানুষকে টাকা পয়সা খরচ করতে হয়, কিন্তু গ্রামে অপেক্ষাকৃত নিজের বাড়ির পাশে আদালতটি হওয়ার কারণে তাকে নিখরচায় এক ধরনের বিচারটা পেতে পারেন, এবং জনপ্রতিনিধিরা যেহেতু তাদের নির্বাচিত প্রতিনিধি, তাদের উপর আস্থা রয়েছে গ্রামের মানুষের। আর এখানে যে জাতীয় মামলা হয়ে থাকে সাধারণত পারিবারিক বিরোধ, জায়গা জমি সংক্রান্ত ছোটখাটো বিরোধগুলো, আমি পুরো জেলার যদি তথ্য দিই, নোয়াখালীতে ৯১টি ইউনিয়নে গত ৩ মাসে ৯৩৬টি মামলা হয়েছে, এবং এর মধ্যে ৫০০-র অধিক মামলা নিষ্পত্তি হয়েছে বলে আমরা গ্রাম আদালতের যেই পরিচালনাকারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার বিভাগ থেকে তথ্য পেয়েছি। এবং এই গ্রাম আদালতকে সক্রিয় করার জন্য একটি সংগঠনও কাজ করছে। এটা গ্রাম বাংলাদেশের খুব দ্রুতই আসলে মামলাগুলো নিষ্পত্তি হওয়াতেই এত জনপ্রিয়তা। শেরপুর ও নোয়াখালী থেকে গ্রাম আদালতের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নিরাপত্তা কর্মী সংকট সহ অন্তত 5টি কারণে বগুড়া জেলা কারাগার এখনও নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। গত বুধবার রাতে কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি পালিয়ে যাওয়ার পর গঠিত তদন্ত কমিটির একটি সূত্র এই তথ্য দিয়ে জানিয়েছে 1883 সালে নির্মিত এই কারাগারে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দীও ঝুঁকির আরেকটি কারণ। 141 বছর আগে ব্রিটিশ সরকারের আমলে নির্মিত বগুড়া জেলা কারাগারের ধারণ ক্ষমতা 775 জন হলেও সেখানে গড়ে থাকে 2000। এই বিপুল সংখ্যক বন্দীর নজরদারির জন্য প্রয়োজন অন্তত 250 জন নিরাপত্তা কর্মী, কিন্তু আছেন মাত্র 186 জন। জীর্ণশীর্ণ ভবনগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এই ঝুঁকির কথা গণপূর্ত বিভাগকে একাধিকবার চিঠি দিয়ে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এছাড়া জনবহুল এলাকায় কারাগারের অবস্থান এবং পাশের রাস্তাগুলো দিয়ে অবাধ চলাচলও নিরাপত্তার জন্য হুমকি মনে করছেন কর্মকর্তারা। এই অবস্থায় পুরো কারাগারে স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখছে প্রশাসন। কারা কর্তৃপক্ষের অন্য কোথাও গাফিলতি আছে কিনা বা কারো দায় আছে কিনা এই বিষয়টা আমরা দেখার জন্য বলেছি। পাশাপাশি ওই দিনের পর থেকে আমরা 2টা চৌকি অতিরিক্ত বৃদ্ধি করেছি। মেইন গেটে একটা চৌকি ছিল, সেখানেও আমরা একটা চৌকি দেওয়ার জন্য বলেছি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে 2 বছর আগে 2 জঙ্গি সেল ভেঙে পালানোর পরিকল্পনা করলেও তা ফাঁস হয়ে যাওয়ায় সে চেষ্টা ব্যর্থ হয়। এসব ঘটনা বগুড়াবাসীর মধ্যে ভীতির সঞ্চার করেছে বলে দাবি নাগরিক সমাজের। এটা বগুড়াবাসীকে আতঙ্কিত করেছে, এবং বহু পুরানা এবং জনবহুল এলাকাতে এই ব্রিটিশ আমলের কারাগারটি আসলেই কারার নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। বগুড়া জেলা কারাগারের 2টি কন্ডেম সেলের 9টি কক্ষের সবগুলোই ঝুঁকিপূর্ণ, আর সেখানেই আছে 2 জঙ্গি সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত 17 কয়েদি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় চরমে পৌঁছেছে লোডশেডিংয়ের ভোগান্তি। তীব্র গরমে একদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, অন্যদিকে লোকসান বাড়ছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকায় ঘাটতি বেড়েছে বলছেন সংশ্লিষ্টরা। ঝালকাঠিতে প্রায় 1 সপ্তাহ ধরে বেড়েছে লোডশেডিং। জেলাসহ রাজাপুর, কাঠালিয়া ও নলছিটিতে দিনে 7 থেকে 8 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকছে না।
একই ভোগান্তি পটুয়াখালীতেও। কুয়াকাটায় লোডশেডিংয়ের মাত্রা অস্বাভাবিক বেড়েছে বলে দাবি স্থানীয়দের। ভোলায় শহরের চেয়ে গ্রামে ভোগান্তি বেশি। 7-8 থেকে 8 বার বিদ্যুৎ চলে যায়। একবার বিদ্যুৎ গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা এইভাবে বিদ্যুৎ আর আসে না। এই লোডশেডিং এর কারণে আমাদের বিক্রি কম, প্রচন্ড গরমে দোকানে বসতে অসুবিধা। বিদ্যুতের ঘাটতির নেতিবাচক প্রভাব পড়েছে পাথরঘাটায় সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্রে। বরফ সংকটে কম দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন জেলেরা। বর্তমানে আপনার 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ 6 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায় বর্তমানে। তো আমাদের সলিড বরফ বানাইতে 1000 বরফ বানাইতে সর্বনিম্ন 18 ঘন্টা বিদ্যুৎ লাগে। আমাকে একটা মোটরের দাম 3-4 লাখ টাকা মোটর। ওই যে আমরা হঠাৎ করে ভোল্টেজের কারণে ধাম করে বন্ধ হয়ে যায়। ওই কারণে আপনার মেশিনের সমস্যা হয়, মোটরের সমস্যা হয়। পাথরঘাটা পিক আওয়ারের ডিমান্ড 11.5 মেগাওয়াট, আমি পিক আওয়ারে পাচ্ছি 5 মেগাওয়াট, মানে অর্ধেকের উপর। এটা সমাধান, প্রাথমিক সমাধান হচ্ছে এই ইউনিটগুলো যদি চালু হয়ে যায় তাহলে পূর্বের অবস্থা ফিরে আসবে। নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকায় বেড়েছে বিদ্যুৎ ঘাটতি। তবে সপ্তাহখানেকের মধ্যেই ইউনিটটি চালু করে পরিস্থিতি স্বাভাবিক করার আশা সংশ্লিষ্টদের। প্রত্যেকটা ইকুইপমেন্টের তো আপনার শিডিউল মেইনটেন্স একটা মেইনটেন্স লাগে সবসময়। 2টা ইউনিট যেখানে চলতে খোলা সেখানে 1টা ইউনিট চলতো, এখন 2টা ইউনিট চলে আসবে আপনার 4 তারিখের ভিতরে, মানে আরেকটা ইউনিট চলে আসবে 4 তারিখে। লোডশেডিং পরিস্থিতি দ্রুত উন্নয়ন না হলে ভোগান্তি ও অর্থনৈতিক ক্ষতি বাড়ার শঙ্কা ভুক্তভোগীদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে জানাতে ঝালকাঠি থেকে যুক্ত আছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, ঝালকাঠির কোনো কোনো জায়গায় তো 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, এতে করে মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন। আর এর কারণে শিল্প কারখানা এবং কৃষিতে কতটা প্রভাব পড়েছে? যে দেখুন, গত চলতি মাসের 22 তারিখ থেকেই কিন্তু লোডশেডিং শুরু হয়। 24 তারিখ থেকে মানে ভয়াবহ আকার ধারণ করে। বর্তমানে কিন্তু 1 ঘন্টা পরে 1 ঘন্টা লোডশেডিং দেওয়া হয়, অথবা কোনো সময় আপনার 3 ঘন্টা পরে 1 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে মানুষ। তাতে সব মিলিয়ে দেখা যায় যে শহর অঞ্চলে বিদ্যুৎ পাচ্ছে 6 থেকে 8 ঘন্টা, এবং গ্রাম অঞ্চলে এর চিত্র কিন্তু আরও ভয়াবহ। অর্থাৎ এই যে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে শিল্প কারখানা এবং বিদ্যুৎ নির্ভর যে সকল ব্যবসায়ী রয়েছে তারা যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং রাত্রিবেলা বিদ্যুতের বিভ্রান্তির কারণে মানুষ আসলে যথাযথভাবে ঘুমাতে পারছে না। এই প্রচণ্ড গরম, একে ভাবসা গরম এবং বিদ্যুতের এই লোডশেডিংয়ের কারণে মানুষ কিন্তু ঘুমাতে পারছে না, এবং তাদের কর্ম ঘন্টা অর্থাৎ কর্মক্ষমতাও কিন্তু হ্রাস পেয়েছে। আমরা বিভিন্ন গ্রাহকদের সাথে কথা বলেছি, আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছি। গ্রাহকরা যেটা জানিয়েছে যে গত 1 সপ্তাহ ধরে সর্বোচ্চ 6 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে, তাও লো ভোল্টেজ, অথবা কিছুক্ষণ পর বিদ্যুৎ আসলে আসা যাওয়া করে। এই যে বিদ্যুৎ আসা যাওয়ার ফলে বৈদ্যুতিক যে সকল যন্ত্রপাতি রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সাধারণ মানুষ কিন্তু আসলে যারা বিদ্যুৎ নির্ভর, অর্থাৎ যারা বিদ্যুৎ ব্যবহার করে উৎপাদনমুখী সেই সকল ব্যবসায়ী, শিল্প কারখানা, সেগুলো কিন্তু আসলে ব্যাহত হচ্ছে তাদের জীবন মান এবং উৎপাদন। আমরা কয়েকটি মিল মালিকদের সাথে কথা বলে জানতে পেরেছি, এবং যারা সাধারণ গ্রাহক যারা রয়েছে তারা জানিয়েছে যে বিদ্যুতের আসা যাওয়ার এই তাণ্ডব চললেও তার মধ্যে কিন্তু বিদ্যুতের বিল কিন্তু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। অনেকের ডবলও বিদ্যুৎ বিল আসছে, এরকম জানতে পেরেছি। আর বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে ভান্ডারিয়া উপকেন্দ্রে একটি ট্রান্সমিটার বিকল্প হওয়ার কারণে বিদ্যুতেই সমস্যা হয়েছে, এবং অতি দ্রুত এর সমস্যার সমাধান হবে। এই ছিল আসলে এখানকার পরিস্থিতি। ঝালকাঠি থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সাপ ধরা ও হত্যা করা দণ্ডনীয় অপরাধ, অথচ চন্দ্রপুরা বা রাসেলস ভাইপার আতঙ্কে সারা দেশে নির্বিচারে মারা হচ্ছে সাধারণ সাপ। গুজব সৃষ্টি করে একটি চক্র সাপ পাচারে সক্রিয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আক্রান্ত এলাকা থেকে সাপ উদ্ধার করছে তারা। এতে চিকিৎসা বিজ্ঞান ও কৃষিতে বড় ক্ষতি হতে পারে বলে শঙ্কা গবেষকদের। চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার এখন সবচেয়ে আলোচিত নাম। কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে এ সাপ সাধারণ মানুষকে কামড় দিচ্ছে বলে প্রচার চালানো হয়। তবে এই সাপে দংশনের ঘটনা খুবই কম। আতঙ্ক থেকেই সব ধরনের সাপ হত্যা শুরু হয়েছে। এই প্রবণতায় মারা যাচ্ছে নির্বিষ সাপও। এই বৈচিত্র্য যদি হারিয়ে যায় তাহলে আমরা তো আমাদের ভবিষ্যতে যদি অ্যান্টিব্যাকটেরিয়াল যে কিছু পেপটাইড সাপের বিষ থেকে হচ্ছে, অ্যান্টি ক্যান্সারের জন্য ড্রাগ সাপের বিষ থেকে তৈরি হচ্ছে, তাহলে এই সম্পদই যদি আমাদের হারিয়ে যায় তাহলে তো ভবিষ্যতে আমরা আমাদের ট্রিটমেন্টের জন্য লিড কম্পাউন্ড তৈরির মূল সূত্রটাই হারিয়ে ফেলবো।
সাপ আতঙ্কের সময়টাকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে সাপ সংগ্রহে নেমেছে বেশ কিছু চক্র, অথচ সাপ ধরায় এদের নেই কোনো অনুমোদন। বন বিভাগ বলছে কোথাও আক্রান্তের ঘটনা ঘটলে বন বিভাগের হটলাইনে তথ্য দিতে। অনেক সময় অজগরের বাচ্চা অথবা আরও একটা বোয়া সাপ আছে, স্যান্ড বোয়া বলে, এই সাপের বাচ্চা মেরে ফেলে। কোবরার স্পিসিস রাসেল ভাইপারকে খায়, ক্রেইটও রাসেল ভাইপারকে খায়। তা আমরা যদি ক্রেইট এবং কোবরা মেরে ফেলি তাহলে রাসেল ভাইপার তো আরেকটু বাড়ার সুযোগ পাবে। সাপকুল যদি হারিয়ে যায় বাংলাদেশ থেকে, বাংলাদেশের পরিবেশের বড় রকমের বিপর্যয় দেখা দেবে। বাংলাদেশের ইঁদুরের সংখ্যা অনেক বেড়ে যাবে। বাংলাদেশের কৃষকরা প্রচুর আগের তুলনায় অনেক অনেক গুণ বেশি ফসল হারাবে এবং পোকামাকড়ের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। বন বিভাগ বলছে সাপ আতঙ্কের সুযোগে একটি চক্র সাপ পাচারেও নেমেছে। তারা এই সুযোগে এই ধরনের বন্যপ্রাণী ধরে নিয়ে তাদের স্বার্থ হাসিল করার জন্য কিন্তু এগিয়ে যাবে। কাজে এটি অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য আমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 2012 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সাপ ধরা, আবাস নষ্ট ও হত্যা করলে 1 বছর জেল ও 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীতে সাপের কামড়ে মৃত্যু হয়েছে কৃষক মোহাম্মদ ইসমাইলের। তাকে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও কোনো অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ উঠেছে। বিস্তারিত জানবো সহকর্মী সমীর উদ্দিনের কাছে। সমীর, যে সাপের কাটার কারণে কৃষকের মৃত্যু হয়েছে সেটি কি রাসেলস ভাইপার কিনা, এ বিষয়ে কিছু জানা গেছে কিনা? অ্যান্টিভেনম কেন দেওয়া হয়নি? গত রাত 10টার দিকে যখন ইসমাইল কারামাতিয়া বাজার থেকে তার বাড়িতে যাচ্ছিল, রাস্তার পথের মধ্যে তাকে সাপের কামড় দিয়েছে। রাতের অন্ধকারে আসলে সেটি বোঝা যায়নি, সেও বুঝতে পারেনি তাকে কি সাপে কাটিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে গ্রামের ওঝা অথবা বিভিন্ন মানুষের মাধ্যমে সে জারপোল করিয়েছে। যখন তার অবস্থার উন্নতি হচ্ছে না তখন তাকে সোনাগাজী হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে যাওয়ার পর ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে তার অবস্থা খুবই সংকটাপন্ন। তাৎক্ষণিকভাবে তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে যাওয়ার পথে মধ্যে সে কিন্তু নিহত হয়। এখন তাকে আসলে অ্যান্টিবায়োটিক কেন দেওয়া হয়নি সেটির ব্যাপারে আমরা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শিহাবুদ্দিনের সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কেন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না। কারণ তার কথা মতো দেখা যাচ্ছে যে ফেনীতে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবায়োটিক যে ইনজেকশন সেটি মজুদ রয়েছে এবং এর আগে যেহেতু রাসেল ভাইপারের একটি গুজব ছড়িয়েছে বা রাসেল ভাইপারের সাপের বিষয়ে যেভাবে ছড়িয়ে পড়েছে সেই বিষয়ে কিছুদিন আগে এখানকার যে স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের সবাইকে তারা প্রশিক্ষণ দিয়েছে কিভাবে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে এবং রাসেল ভাইপারের ব্যাপারে সতর্ক করা হয়েছে। আর ফেনী এখানকার যে জেনারেল হাসপাতালের এখানকার আরামও তার সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এখানে যথেষ্ট পরিমাণের অ্যান্টিবায়োটিক যে ইনজেকশনটা সেটি মজুদ রয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই বলে বলছেন। তবে ইসমাইল কেন আসলে অ্যান্টিবায়োটিক পায়নি সেই বিষয়ে তারা আসলে সঠিক কোনো উত্তর দিতে পারেনি। তারা বলছে যে বিষয়টি তারা খতিয়ে দেখছে, খতিয়ে যে সমস্ত ব্যক্তিগুলা যে সকল ব্যক্তিগুলা এই বিষয়ে আসলে দোষী সাব্যস্ত হবে বা যাদের অবহেলায় একটি ঘটনা ঘটছে তাদের বিষয়ে আইনি ব্যবস্থা বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলছে। জি, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। নাটোরে বয়স্ক বিধবা ও গর্ভবতী ভাতা কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারের এসব সুবিধা পাওয়ার যোগ্যদের বাদ দিয়ে টাকার বিনিময়ে সচ্ছল ব্যক্তি ও স্বজনদের তালিকাভুক্ত করছেন জনপ্রতিনিধিরা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে দরিদ্রদের জন্য বয়স্ক বিধবা ও গর্ভবতী ভাতা দিয়ে আসছে সরকার। এসব কর্মসূচির সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার দায়িত্ব দেওয়া হয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের। তবে এই তালিকায় যোগ্যদের জায়গা না হলেও স্বজনপ্রীতির কারণে সুবিধা পাচ্ছে সচ্ছল অনেকেই। এছাড়া অর্থের বিনিময়েও অনেককে তালিকাভুক্ত করার অভিযোগ রয়েছে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে। যারা বয়স কম তারা ভাতা পাচ্ছে, আর আমি মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে গেছি, ওরা কেউ আমাকে এর করেনি। দরখাস্ত করে মেম্বারের কাছে প্রতিবন্ধী কার্ডে লেগে সেই কার্ডটা ঘুরে না দেওয়ার পর 3000 টাকা দেওয়ার পর মেম্বার আমার কার্ডটা দিচ্ছে। আমার স্বামী মারা গেছে 24 বছর। এ পর্যন্ত আমি চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে মেলা জায়গাত গেছি, আমার একটা কাট করার জন্য আমাকে কেউ কাট করে দেয় না। এসব অভিযোগ অসত্য উল্লেখ করে নিজেদের নির্দোষ দাবি করলেন অভিযুক্ত প্রতিনিধিরা। যতগুলো সুযোগ সুবিধা আছে আমরা এগুলো যাচাই বাছাই করে মেম্বার আছে এবং
গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তাদের পরামর্শ করে আমরা এগুলো যাচাই বাছাই করে এগুলো পাঠিয়ে দিই সমাজসেবা অধিদপ্তরে। যারা পাওয়ার মতন উপযুক্ত মানুষ আমরা চেষ্টা করি তাদেরকেই এই ভাতার কার্ড যাতে করে তারা পায় সে ব্যবস্থাগুলো আমরা করে থাকি। তবে সরকারি ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। কিছু অসাধু ইউনিয়ন পরিষদ সদস্যদের মাধ্যমে সিলেকশন যে প্রসেসটা এটি ভুল সিলেক্টেড হয়ে যায়, এটি আমাদের নজরে আসলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। বয়স্ক, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের সঠিক তালিকা করে সরকারি এসব উদ্যোগ বাস্তবায়নের দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌসুমের আগেই চট্টগ্রামে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। এখন পর্যন্ত চট্টগ্রামে মারা গেছে ৩ ডেঙ্গু রোগী। চিকিৎসকেরা বলছে নগরী ছাড়াও আশঙ্কাজনকভাবে উপজেলাগুলোতেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মশা নিধনে নিয়োজিত সংস্থাগুলো এখনও কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন বলে মন্তব্য নাগরিক সমাজের। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছর চট্টগ্রামে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮৭ জন, মারা গেছেন ৩ জন। এই হিসেব শুধুমাত্র যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের। ঘরে কিংবা ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নেওয়া রোগীর হিসেব নেই কারো কাছে। চলতি বছর আক্রান্ত রোগীদের প্রায় অর্ধেকই শহরের বাইরের, যা আলাদা করে দুশ্চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। একটা সময় ছিল ডেঙ্গি ছিল শুধু শহরের মানুষের রোগ। এই শহরের মানুষ আমরা পেতাম যে শহরের বিভিন্ন জায়গা থেকে রোগী আসছে। ইন্টারেস্টিং হচ্ছে এইবার যে রোগীগুলি পাচ্ছে এর একটা বড় অংশ আসছে কিন্তু মফস্বল শহর থেকে। সিটি কর্পোরেশন বলছে শুধু তাদের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিষয়টিকে দায়িত্ব এড়ানো উল্লেখ করে নাগরিক সমাজের অভিযোগ, মশা মারার নামে দুর্নীতি চলছে। ওষুধ ছিটিয়ে এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। জনগণের সচেতনতা ছাড়া ডেঙ্গুকে কন্ট্রোলে আনা খুবই দুঃসাধ্য। আমরা লিফলেটিং করছি, মাইকিং করছি, শুধু কিছু ফগার মেশিন দিয়ে ফাঁকা বুলি আওয়াজ করানো ছাড়া ওরা কোনো ঔষধে ব্যবহার করে না। এবং এমন ওষুধ ব্যবহার করেছে শুনেছি যে মশা যে ওষুধ খেয়ে আরও সেই হৃষ্টপুষ্ট হয়, আরও স্বাস্থ্যবান হয়। গত বছর চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল 14,087 জন, মারা গিয়েছিল রেকর্ড 107 জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আজও ঢাকায় মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে রোববার থেকে। এতে চট্টগ্রাম অঞ্চলে রয়েছে পাহাড় ধসের শঙ্কা। আবার অবনতি হতে পারে সিলেটের বন্যা পরিস্থিতির। ৮ জুন থেকে সিলেটে শুরু হয় ভারী বৃষ্টি। 25 জুন পর্যন্ত গড় হিসেবে 682 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা থাকলেও হয়েছে প্রায় 3 গুণ বেশি, 1999 মিলিমিটার। এবার ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে এমন বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও রোববার থেকে হতে পারে ভারী বৃষ্টি। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে একটু দমকা বাতাসও হয়েছে। এখন যে কন্ডিশন তাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে এবং আমরা মনে করি যে 30 তারিখের পর থেকে 2 থেকে 3 দিন ঢাকায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে শনিবার থেকেই। এর ফলে পাহাড় ধসের আশঙ্কার কথা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এই ভারী বৃষ্টিপাত, অতি বৃষ্টিপাত হবে কয়েকদিন ধরে। এই বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার এইসব এলাকার পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আজকে থেকে বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে। ভারী বৃষ্টির কারণে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর্শক, আমরা আগেই যেমনটি জানিয়েছি যে চট্টগ্রামে মৌসুমের আগেই ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনাতে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আবহাওয়া অফিস তো বৃষ্টি বাড়ার আভাস দিচ্ছে। চট্টগ্রামে এরই মধ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। হাসপাতালের প্রস্তুতি কেমন দেখছেন? সিটি কর্পোরেশন কি করছে? মূলত গত বছরের সাথে যে তুলনাটি আস্তে আস্তে এবারও হচ্ছে, সেক্ষেত্রে তথ্য এবং যে উপাত্ত সেটি মূলত চট্টগ্রামে এবার
ডেঙ্গু সংক্রমণ নিয়ে নতুন করে চিন্তা তৈরি করছে। চিকিৎসক এবং গবেষকরা যেটি বলছেন যে মূলত ডেঙ্গুর যে সংক্রমণ সেটি যে সংখ্যায় থাকে সেটি আসলে হঠাৎ করে এক লাফে কয়েক গুণ বেড়ে যায়। যেমন গত বছর আমরা দেখেছি যে মে মাসের তুলনায় জুন মাসে প্রায় দ্বিগুণের বেশি বেড়েছে, কিন্তু জুন মাস থেকে আবার জুলাই মাসে গিয়ে সেটি এক লাফে অন্তত 8 থেকে 9 গুণ বেড়েছে। ঠিক সেই একই রকম ট্রেন্ড কিন্তু এই বছরও দেখা যাচ্ছে। গত মে মাসের তুলনায় এবার জুন মাসে আমরা দেখেছি প্রায় মে মাসে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল 65 জনের মতো, এখন এই মাসে সেটি ইতিমধ্যে 187 জনে চলে গেছে। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে এটি হয়তো আগামী মাসে গিয়ে গত বছরের মতোই আবার আরও গতবার 8 থেকে 9 গুণ বেড়েছে, এবার সেটা আরও বেশি বাড়তে পারে। এবার আরেকটি বিষয় গবেষকদের বা চিকিৎসকদের মাথায় দুশ্চিন্তা ভর করেছে, সেটি হচ্ছে গ্রামে অর্থাৎ উপজেলাগুলোতে কিন্তু সমান তালে বাড়ছে। এইবার যে 187 জন আমরা এখন বলছি, এর মধ্যে 87 জনই কিন্তু চট্টগ্রাম শহরের বাইরে। অর্থাৎ এতদিন যে ধারণাটি ছিল যে শহরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি থাকে কিন্তু গ্রামে সেই সংখ্যাটি কম থাকে, সেই জায়গাটিতেও একটি আতঙ্ক ইতিমধ্যে তৈরি হয়েছে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি এবং এখানে যদিও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বা চট্টগ্রামের সিভিল সার্জনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ডেঙ্গু নিয়ে মোটামুটি প্রস্তুত আছে, কিন্তু সবচেয়ে বড় প্রস্তুতি যেটি দরকার সেটি হচ্ছে মশক নিধন এবং সাধারণ যারা মূলত রোগী বা যারা সাধারণ মানুষ যারা তাদেরকে সচেতন হওয়া, অর্থাৎ মশারি ব্যবহার করা বা মশা যাতে কামড়াতে না পারে, বিশেষ করে শিশুদেরকে, সেই বিষয়টি দেখা। তো এই জায়গাটিতে আসলে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে কর্মকাণ্ড সেটি আসলে অন্যান্য বছরের তুলনায় এবারও ঠিক একই রকম, অর্থাৎ মশা নিয়ে যে খুব বেশি বলা যায় যে কার্যকর কোনো পদক্ষেপ সিটি কর্পোরেশন নিচ্ছে সেটি আমরা আসলে দেখছি না। সেই গতানুগতিক এবং যেই ওষুধ ছিটানো হয় সেই ওষুধও আসলে কতটা কার্যকর সেটি নিয়েও নানা প্রশ্ন আছে। জি, চট্টগ্রাম থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। পাহাড়ি ঢল ও বৃষ্টি কমে আসায় সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরছেন দুর্গতরা। বিস্তারিত জানবো সহকর্মী রানা মজুমদারের কাছে। রানা, আবারও তো ভারী বৃষ্টির পূর্বাভাস মিলছে, সিলেটের পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? দেখুন, গতকালকে থেকেই মূলত ভারী বৃষ্টির একটি পূর্বাভাস ছিল সিলেটে, এবং গতকালকে থেকেই আমরা দেখেছি কিন্তু সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, এবং আজকে সকালবেলাও কিন্তু আসলে সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার শালুটিকর যে জায়গাটি রয়েছে সেখানে, এবং এটি আসলে একটি বন্যা আক্রান্ত একটি এলাকা, এবং এই এলাকার বেশ কয়েক হাজার মানুষ কিন্তু কিছুদিন আগেও পানিবন্দী ছিলেন। তবে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি, বর্তমানে কিন্তু এই উপজেলা থেকে একেবারেই পানি নেমে গিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে পানি নামার পরেও আসলে জনসাধারণের যে দুর্ভোগ সেটি কিন্তু একেবারেই কমেনি। আমরা এখানে এসে দেখতে পেরেছি যে শালুটিকর থেকে যে অন্যান্য যে গ্রামগুলো রয়েছে, বিশেষ করে নোয়াগাঁও কিংবা অন্যান্য যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোর সাথে সিলেটের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থার প্রধানতম সড়ক হচ্ছে আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়েছি সেই সড়কটি। একটু যদি আপনাকে সেই সড়কের অবস্থাটি দেখাই তাহলে দেখতে পারবেন যে কতটা বেহাল দশা হয়েছে এই সড়কের। এবং যারা এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে মূলত বন্যার পানি এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু সড়কের এই বেহাল দশা হয়েছে, এবং তারা বলছেন যে এক্ষেত্রে তাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি তারা জানাচ্ছেন যে তারা কিন্তু বাজার করতে যাওয়া কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু কিনে আনার যে কার্যক্রম, কিংবা সিলেট শহরে চিকিৎসার জন্য যাওয়া, এই ধরনের যাবতীয় যোগাযোগ কার্যক্রম কিন্তু তারা ব্যাহত হচ্ছে, তারা এটি কিন্তু বলছেন। পাশাপাশি তারা এই দাবিটুকু জানিয়েছেন যে যেন দ্রুত এই সড়কটি আসলে সংস্কার করা হয় যাতে করে তাদের যাতায়াত ব্যবস্থা আবার স্বাভাবিক হয়। তো সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছিলেন রানা মজুমদার। বাংলাদেশের সঙ্গে তিস্তা ও গঙ্গার পানি বন্টন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সরকারি তথ্যের সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগের কোনো মিল নেই। তিনি জানান, গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে পর্যালোচনা কমিটির গত 5 এপ্রিলের বৈঠকে তিস্তা থেকে কী পরিমাণ পানি প্রয়োজন তা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
এ বিষয়ে প্রতিবেদনও দিয়েছে পর্যালোচনা কমিটি। বর্তমানে তা বিবেচনাধীন। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দেন 2026 সালে গঙ্গার পানি বন্টন চুক্তি মেয়াদ উত্তীর্ণ হতে যাচ্ছে। তাই নতুন চুক্তির জন্য দুই দেশের কারিগরি বিশেষজ্ঞরা আলোচনা শুরু করবেন। এরপরই মমতা অভিযোগ করেন পশ্চিমবঙ্গ সরকারকে অন্ধকারে রেখে পানি বিক্রি করতে চায় মোদী সরকার। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।